হন্টিং অ্যাডলাইন পার্ট 13 চ্যাপ্টার 24। দ্য ম্যানিপুলেটর। আমাকে সাপের গহ্বরে নিয়ে যাওয়ার আগে কোনো কিছু জানার দরকার আছে কি? আমি জেডের দিকে তাকিয়ে বলি যখন সে গাড়ি নিয়ে ভ্যালেট পার্কিংয়ে ঢোকে। নিজের বাড়িতেই ভ্যালেট পার্কিং, এই ধরনের জিনিস আইনত নিষিদ্ধ হওয়া উচিত। এখানে আমার নাম জ্যাক ফোর্টরাইট। আমি একজন স্বনির্মিত মিলিয়নিয়ার এবং নিজের ওয়েব ডিজাইনের কোম্পানি আছে। আমরা পার্সন ম্যানরে একসাথে থাকি এবং সুখী দম্পতি। কিন্তু আমি তোমার অজান্তে চুপি চুপি জেন্টলম্যানস ক্লাবে যাই। আমার চোখ হঠাৎ তার দিকে চলে যায়। ও জেন্টলম্যানস ক্লাবে যায়? সেই ক্লাবগুলোতে যায় যেখানে মেয়েদেরকে পুরুষদের ভোগের জন্য সাজিয়ে রাখা হয়। তাও আবার ধনী লোকেদের ক্লাব, যেখানে দুর্নীতিগ্রস্ত বিকৃত মানসিকতার লোকজন থাকে। সেসব জায়গায় মেয়েদের সাথে কী কী ঘটে কে জানে। আমার ভাবনা বুঝতে পেরে ও হেসে বলে, তুমি বিচার করার আগে শুনে নাও, আমি কোনোদিনও সেখানে যা অফার করে তার সুবিধা নেইনি আর কোনোদিন নেবও না। বরং একসময় সব মেয়েদেরকেই ওখান থেকে বের করে আনবো। কিন্তু ওরা সেটা জানে না। হিংসে করো না লিটল মাউস। তোমায় ছাড়া আর কারো পক্ষে আমার শরীর সাড়া দেওয়া সম্ভব নয়। ওর ন্যায়কোচিত মনোভাব আর অবিবেচিত দাবি আমাকে দ্বন্দ্বে ফেলে দেয়। একদিক থেকে গলে যেতে ইচ্ছে করে, অন্যদিক থেকে তার এমন অভিযোগে আমি শক্ত হয়ে যাই। আমি চোখ ঘুরিয়ে বলি, আমি হিংসে করছি না, ব্যঙ্গ করে বলি। তবে শুনে মনে হচ্ছে তোমার ইরেটাইল ডাইফাংশন আছে। সে ঠোঁটের কোণে হাসি চেপে রাখে, চোখে এক অদ্ভুত আলো ঝলকায়, তার গলা ভারী হয়ে আসে। আলসাভাবে বলে ওঠে, এভাবে চালিয়ে যা, তারপর দেখবি আমার কক যখন তোমার গলা ভরিয়ে দিবে তখন তোমার এই কথাগুলো গিলে ফেলতে হবে। পাশ দিয়ে যাওয়া সবাই দেখতে পাবে আমি কিভাবে তোমার ফিলটি ছোট মুখেই করছি, আর ওই বাড়ির একজনও বাকি থাকবে না যে জানবে না আমি কি করছি। আমি তাচ্ছিল্যের ভঙ্গি করি, মুখ ঘুরিয়ে নেই। লজ্জায় গাল গরম হয়ে উঠছে আর শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ নেমে যায়। সেটা লুকানোর জন্যই। এখন ওর বেল্টের ধাতব অংশের স্পর্শ গলায় টের পাই এবং আমি নিশ্চিত জানি আমি যদি উস্কে দেই, জেড ওর হুমকিটা ঠিকই বাস্তবে রূপ দেবে। ডিকহেড। সে এমনভাবে কথা চালিয়ে যায় যেন আমাকে সদ্য সবচেয়ে তৃপ্তিকর হুমকি দিয়ে কিছুই বলেনি। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবে না। যেসব বিষয় তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে নয়। তুমি এখানে জিজি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছো, এইটুকুই যথেষ্ট প্রলোভন। প্রলোভন? আমি চমকে উঠে তার দিকে ঘুরে তাকাই। তুমি ভাইপার্সের গহ্বরে যাচ্ছ কারণ মার্ক এখন কিছু খুঁজে পেয়েছে যেটা তুমি ভালোবাসো, আর সেটা তোমার বিপরীতে ব্যবহার করেছে। জেড স্বাভাবিকভাবে ব্যাখ্যা করে। আমি চুপ করে যাই, কিছুটা লজ্জিত ও চিন্তিত হয়ে পড়ি। যদি সে আর কিছু খুঁজে পায় সেগুলো তুমি ভালোবাসো, সেগুলো সে সুযোগ পেলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। আমার মুখ আবার খুলে যায় কিছু বলার জন্য, কিন্তু চিন্তা করো না, সে বলে ওঠে, আমাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে তোমাকে আঘাত করার আগে ওর চামড়া গায়ে থেকে ছিঁড়ে নেব। এরপর সে দরজা খুলে বাইরে নেমে যায়, চাবি ভ্যালেটের দিকে ছুঁড়ে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। আমার মুখের কোণে থাকা প্রশ্নগুলো আটকে যায়। প্রথমেই, আমি কি এখন বাড়ি যেতে পারি? আমি নিজেকে জিজ্ঞেস করি, জিজির হত্যার রহস্য সমাধান করা কি আসলে বিপজ্জনক মানুষদের সাথে যুক্ত হওয়ার মতো মূল্যবান কি না? কিন্তু এখন দেরি হয়ে গেছে। আমি এখানে চলে এসেছি আর কিছু প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাড়ি যেতে চাই না। আমার মনে হচ্ছে আজ রাতে শুধু আমার নিরাপত্তা নয়, আমার জীবনও জেডের হাতে তুলে দিচ্ছি। কারণ আমি এমন একজন মানুষের বাড়িতে যাচ্ছি যে খারাপ, এটা আমাকে বলে দিতে জেডের প্রয়োজন নেই। জেড আমার জন্য দরজা খুলে ধরে। আমি বের হওয়ার সময় ওর হাতের উপর হাত রাখি। ওর হাতের স্পর্শে একটা বৈদ্যুতিক শক ছুটে যায় সারা শরীরে, আর আমি সত্যিই চাই ওর হাতকে শরীরের অন্য অংশে নিয়ে যেতে। আমি ঠান্ডা বাতাস টেনে নেই, সেই শীতলতা আমার ভেতরকে শান্ত করে এবং পাশে থাকা প্রভাবশালী মানুষটিকে বাদ দিয়ে অন্য কিছুতে মনোযোগ দিতে সাহায্য করে। মার্কের বাড়িটা অদ্ভুতভাবে আলিশান। বিরাট সাদা এক দালান, সামনে 5টা বড় স্তম্ভ আর অগণিত জানালা। আমার দৃষ্টিতে বাড়িটা বড্ড সাধারণ আর বিরক্তিকর। ভেতরের অবস্থা আরও খারাপ। আমি ঢুকি একটা বিশাল হলরুমে
যেখানে দুপাশে ছবি টাঙানো, সম্ভবত মার্কের পরিবারের। আমার হিল জুতার শব্দ সাদা টাইলসে টুংটাং করে বাজে, আর আমার মনে হয় এত মানুষ এখানে হেঁটে গেলে টাইলস একদিন বাদামি হয়ে যাবে। একজন বাটলার আমাদের নিয়ে যায় একটা সাদা রান্নাঘর পার করে একেবারে একটি বলরুমে, একটা আসল বলরুম, যেমনটা 1800 সালের সিনেমায় দেখা যায়, যেখানে বিয়ের জন্য ছেলে বা মেয়েকে খুঁজতে বলে যেতে হতো। 3টি বিশাল ঝাড়বাতি ঝুলছে সোনালি ছাদের নিচে, প্রতিটির মাঝে কাঠের কারুকাজ করা খিলান, মেঝে চকচকে সাদা। ঝাড়বাতির আলো মিলে ছোট ছোট বিন্দুগুলো এতই উজ্জ্বল করে তোলে যে চোখে লেগে যায়, যেন সূর্যের দিকে তাকিয়ে আছি। তোমার মুখ ঠিক করো, জেড পাশ থেকে ফিসফিস করে বলে। তখনই টের পায় আমার মুখ ঘৃণায় বিকৃত হয়ে আছে। বাড়িটা বিশ্রী নয়, বরং বড্ড অহংকারী আর দেখনদার। আমি বাড়ি বাকি অংশ না দেখলেও বুঝতে পারছি বাড়িটা যেন চিৎকার করে বলছে, দেখো আমার কাছে কোটি কোটি টাকা আছে, আর সারা বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত পরিবারের সঙ্গে এই অর্থ ভাগ করার কোনো ইচ্ছে নেই। তবে আমি জানি না যারা পৃথিবীর মানুষদের খাবার জোগানোর ক্ষমতা রাখে তারা সেটা করার অনুমতি পায় কি না। সব সরকারি দুর্নীতিগ্রস্ত। হয়তো তুমি যদি ধনীদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে দুনিয়ার মানুষকে বাঁচানোর চেষ্টা করো, একদিন ঘুম থেকে উঠে দেখবে তুমি মরে গেছো। আমি মুখ স্বাভাবিক করি, ফাঁকা এক মুখোশ পরে নেই, আর বলরুমে থাকা শত শত মানুষকে দেখি। সবাই দামি পোশাকে সজ্জিত, অতিথিরা কারো কারো বয়স কম, আবার কেউ মৃত্যুশয্যায় থাকা বৃদ্ধ। জেড তার হাত আমার দিকে বাড়িয়ে দেয়, আর আমার মাথা বারবার বলে আমি যেন ওর হাত না ধরি, কিন্তু সেটা অহংকার বলছে, আর আমার এখন অহংকার করার মতো অবস্থা নেই। স্বীকার করতে লজ্জা লাগে, তবে জেডের সাথে থাকলেই আমি বেশি নিরাপদ। আমি কঠিনভাবে তার বাহু আঁকড়ে ধরি এবং ওর শরীরের দিকে হেলে যাই, মনে হয় ভেজা মাটিতে হাত রাখার মতো অনুভূতি। আমাদের শরীরের প্রতিটি ভাঁজ একসাথে মিলে যায়। উফ। পরবর্তী 1 ঘন্টা আমরা বলরুমে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলি। এদের অনেকেই আমি খবরের কাগজে দেখেছি, যারা বিভিন্ন বিল এবং আইন নিয়ে তর্ক করে, যা সাধারণ মানুষদের আরও পিষে ফেলার জন্য তৈরি। জ্যাড অতীব মুগ্ধকর, ওর আচরণ শান্ত এবং কিছুটা গম্ভীর, কিন্তু তবু সে এমনভাবে কথা বলে যে মানুষ ওর প্রতিটি কথার দৃষ্টি আটকে রাখে। অনেকে ওর দাগগুলোর দিকে তাকিয়ে থাকে, মুখে আসা প্রশ্নগুলো কেউ করে না। হয়তো অনেকে ভাবে এটা জিজ্ঞেস করা অশোভন হবে, কিন্তু আসলে জেড এমন ভয়ঙ্কর ব্যক্তিত্ব নিয়ে চলে যে কেউ সাহস পায় না। তারপরও জেড যখন মানুষের সাথে কথা বলে, সেটি দেখার মতো দৃশ্য। মুহূর্তের মধ্যেই সে মানুষদের আস্থা এবং আগ্রহ অর্জন করে নেয়। আমি বুঝতে পারি না এদের মধ্যে কে জেডের মিশনের সাথে জড়িত আর কে নয়, কিন্তু জেড যেদিকে তাকায় মনে হয় সে এদের জীবনের প্রতিটি দিক জানে। হয়তো এটাই ওর মানুষদের আপন করে নেওয়ার ক্ষমতা। মানুষ মনে করে তারা জেডকে বছরের পর বছর ধরে চেনে। অন্যদিকে আমি মোটেও স্বাভাবিক নই। সামাজিক ভয় আমার স্নায়ুতে আগুন ধরিয়ে দেয়। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। আমি অপরিচিত মানুষদের দিকে তাকিয়ে হাসি। তারা যাই বলুক হেসে উঠি, যা আমি সবচেয়ে ভালো পারি। কথার মাধ্যমে মানুষের হৃদয় নিয়ে, অনুভূতি নিয়ে খেলা করি। আমি ভাবার ভান করি এরা সবাই উৎসাহী পাঠক, আর আমি যা বলছি তা যেন সাদা কাগজে ছাপা হচ্ছে, যা তারা লোভী চোখে গিলে নিচ্ছে। কেমন করে যেন এটি এমনভাবে কাজ করে যে অস্বস্তি বোধ হয় যখন দেখি তাদের সব চোখ আমার দিকে আটকে আছে। যখন তারা আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করে, আমি জেডের পরামর্শ মেনে কথাগুলোকে অস্পষ্ট এবং উপরের স্তরে রাখি, কিন্তু সুন্দর শব্দ ব্যবহার করে আমার জীবনকে বাস্তবের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করে তুলি। এমনকি জেডও যেন চোখ ফেরাতে কষ্ট পাচ্ছে, আর এই অনুভূতিটাই আমাকে সামান্য হলেও আত্মবিশ্বাস দেয়। তবে ভেতরে ভেতরে মনে হয় আমার পেট যেন এক বিশাল ব্ল্যাক হোল, ভেতরের সব কিছু মুচড়ে দিয়ে কাগজের বলের মতো চিপে ধরেছে। ঘণ্টাখানেকের মধ্যে বেশ কয়েকবার জেড তার হাত আমার কোমরে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরে। তার শক্ত কিন্তু আশ্বস্তকর স্পর্শ আমাকে স্থির করে রাখে এবং মনে করিয়ে দেয় আমি একা নই। মার্ক হঠাৎ করে যেন আকাশ থেকে নেমে আসে, জ্যাড-এর চারপাশে জড়ো হওয়া 2টি দম্পতির সাথে যোগ দেয়, যারা জেড-এর বলা কোনো এক সিনেটরের সাথে ঘটনা ঘটানোর গল্প শুনছে।
আমার ধারণা গল্পটি মজার হওয়ার কথা, কারণ দম্পতিরা হেসে উঠছে, কিন্তু আমি ঠিকভাবে একটি শব্দও গিলতে পারছি না। জ্যাক, অ্যাডলাইন, তোমাদের দুজনকে এখানে পেয়ে খুব ভালো লাগলো। মার্ক জোরে বলে ওঠে। জ্যাডের গল্প থামিয়ে দেয়। জ্যাডের তাতে কোনো বিরক্তি দেখা যায় না। আমার মনে হয় গল্পটাই বোধহয় বানানো ছিল। দেখছি আমি শুধুই না, আরেকজনও মানুষের সামনে বুলশিট করতে দারুণ পারদর্শী। মার্ক, আমি আনন্দে বলে উঠি, যেন এই লোকের মুখ আমাকে আনন্দ দিচ্ছে। সে সেটাকে গিলে খায়, জেডের সাথে হাত মেলায় এবং আমাকে এক উষ্ণ আলিঙ্গন দেয়, অথবা অন্তত উষ্ণ হওয়ার কথা, কিন্তু মনে হয় একটা শীতল রক্তে সরীসৃপকে জড়িয়ে ধরেছি। মার্কের পাশে বোধহয় তার স্ত্রী দাঁড়িয়ে আছে। বয়স্ক এক মহিলা, তার চুল পাকা লাল, যেন পাকা চেরির মতো রং, একই রঙের লাল লিপস্টিক আর কালো একটি পোশাক পরা যা তার তীক্ষ্ণ দেহে ঢিল হয়ে ঝুলে আছে। মার্ক যখন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তিনি সুন্দর করে হাসেন, যা আমাকে অস্বস্তি দিতে ফেলে। তা হলো মার্ক আমাদের তার নাম বলে না, শুধু বলে আমার স্ত্রী, যেন তিনি একজন সম্পত্তি, নিজের কোনো পরিচয় নেই। এই ঘৃণ্য মানুষের সাথে বিবাহের বাহিরে তার কোনো সত্তা নেই। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, অ্যাডলিন। আমি ক্লারিয়া। তিনি আমার হাতে হালকা করে হাত মেলান, জ্যাডের সাথেও পরিচয় করিয়ে দেন, আর শয়তানটি আরেক ধাপ এগিয়ে তার হাত চুমু খায়, তার দৃষ্টিকে নিজের দৃষ্টিতে আটকে রাখে। এটি কোনোভাবেই যৌন ইঙ্গিতপূর্ণ ছিল না, বরং এতে এমন এক ধরনের সান্ত্বনা ছিল। মনে হচ্ছিল জ্যাড তাকে যেন এমন একটি প্রতিশ্রুতি দিচ্ছে যা তিনি নিজেও জানতেন না যে প্রয়োজন। ক্যালেরিয়ে এর হাসি কেঁপে ওঠে এবং তিনি আস্তে করে তার হাত জেডের হাত থেকে সরিয়ে নেন। আমার আর আমার ছায়া ছাড়া কেউ খেয়াল করে না। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে কেঁপে ওঠে, থামানোর চেষ্টা করছে। তিনি নার্ভাস, ভীত, এবং জ্যাডের সাথে সেই মুহূর্তটি তাকে কাঁপিয়ে দিয়েছে। বুঝতে বুদ্ধিমান হতে হয় না, এই মহিলা নির্যাতনের শিকার। আমি আস্তে করে তার দেহে চোখ বুলাই, কিন্তু উঁচু গলা, লম্বা হাতা এবং পুরো শরীর ঢেকে রাখা গাউন তার শরীর লুকিয়ে রাখে। এটি একটি সুন্দর পোশাক, কিন্তু স্পষ্ট যে এটি এমনভাবে ডিজাইন করা যা রেশম কাপড়ের নিচে থাকা নীল দাগগুলো লুকিয়ে রাখতে পারে। অন্য দম্পতিরা সরে যায়, বুঝতে পারে মার্ক এখন ব্যক্তিগত কথোপকথন আশা করছে। আমার আরও কিছু অতিথিকে স্বাগত জানাতে হবে, তবে দয়া করে আমি অনুরোধ করছি 1 ঘন্টা পরে আমার স্টাডিতে এসে আমার সাথে একটি পানীয় নিন। সময় হলে আমার বাটলার ম্যারিয়ন আপনাদের পথ দেখিয়ে দেবে। জেড স্বাভাবিক ভঙ্গিতে হাসে। হয়তো তার হাড়ের ভেতর লুকিয়ে থাকা দানবের সাথে আমি পরিচিত হয়ে গেছি বলেই আমি অনুভব করি তার এই মেকি স্বস্তির নিচে লুকিয়ে থাকা উদ্দেশ্য। অবশ্যই ভালো লাগবে, জেড মসৃণভাবে উত্তর দেয়। দারুণ, মার্ক বলে ওঠে, বড় করে হাসে। আর অ্যাডলিন, তোমার প্রপিতামহীর ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য আমি মুখিয়ে আছি। তিনি আরেকবার হাসেন আমার দিকে, লাইট কেরানিং দৃষ্টি ফেলে হাঁটতে শুরু করেন, ক্যালেরিওকে সাথে নিয়ে। জেড ভুল বলেনি, এই লোক অবশ্যই আমার একমাত্র দুর্বলতা, জিজির খুনের রহস্য সমাধান, সেটিকে ব্যবহার করছে এবং কিছু একটা বলছে। সে আমাকে যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত তথ্যগুলো আমার মাথার উপর ঝুলিয়ে রাখবে। সমস্যা হলো আমি জানি না সে আমার থেকে কি চায়, কিন্তু যেটাই হোক আমার হাড়ের গভীরে মনে হচ্ছে এটি আমার জীবন শেষ করে দিতে সক্ষম। ডায়েরি, 15ই নভেম্বর 1945। আমি এতটাই রেগে আছি যে হাত পা কাঁপছে। সাম্প্রতিক সময়ে আমি জনের জুয়া খেলার অভ্যাস লক্ষ্য করেছি। এখন সে রাত করে বাড়ি আসে, মাতাল অবস্থায় রেগে থাকে। সে টাকার প্রতারণার গল্প বলে খেপে খেপে কথা বলে, যদিও শোনার মতো লাগে। যেই লোকজনের কথা সে বলছে তারা জানে যে জন ভালো করে পোকার খেলতে পারে না। যাই হোক, আজ আমি একটা চিঠি পেয়েছি যেখানে লেখা আছে আমাদের বাড়িটি দখলে নিয়ে নেওয়া হবে। সাধারণত জনই আমাদের বিল মেটানোর দায়িত্বে থাকে, কারণ তিনি টাকা পয়সা রোজগার করে আনে। কিন্তু তারপর আমি জানতে পারলাম আমাদের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে, একেবারে সব। এই টাকা সেরার পড়াশোনার খরচের জন্য রাখা হয়েছিল, আর সেই টাকা এখন আর নেই। আমি ভেঙে কান্নায় পড়ে গেলাম। জন আমাদের সমস্ত টাকা জুয়ায় হারিয়ে দিয়েছে, আর আমার ভেতরের এক অংশ থামতে পারছে না এটা ভাবতে যে এর জন্য আমি দায়ী। রোনালদো আমাদের জীবনে আসার আগে আমরা সুখী ছিলাম, আর এখন এখন আমরা এক বিধ্বস্ত জাহাজের মতো ভেঙে গেছি, আর আমাদের আর কোনো ঘর নেই।